প্রিয় দেশবাসী, বিডিপির তরফ থেকে আমি মাসুম মুস্তাফিজুর রহমান আপনাদের সামনে বিবৃতি উপস্থাপন করছি। আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হলো আসলে এই মুহূর্ত থেকেই দেশে একটা নতুন সরকার ব্যবস্থা, যেখানে জনগণ এবং জনগণের বীর সন্তান যারা সংগ্রামের মাধ্যমে দেশের এই আমূল পরিবর্তন ঘটিয়েছেন, ফ্যাসিবাদ থেকে শান্তির পথে পরিচালনার জন্য, দেশের সার্বিক পরিচালনা যেন তাদের মনোনীত হয়, এই বিষয়ে প্রস্তাব রেখে আমি জাতির কাছে প্রস্তাব রাখার জন্য আজকের এই আলোচনা। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন দীর্ঘ 17টা বছর এদেশে কি নির্মম দাজ্জালি অত্যাচার বলবো আর কি, কারণ এটাই সেই দাজ্জালের রূপ। এর থেকে বেশি অত্যাচার, কারণ এর থেকে বেশি অত্যাচার আর পৃথিবীতে হতে পারে না। মানব জাতির উপর এর থেকে বেশি অত্যাচার আর হতে পারে না। সুতরাং এটাকে আমরা দাজ্জাল রূপ দিতেই পারি, সেই অত্যাচারী দাজ্জালের রূপ। আফটার অল দাজ্জাল মানে হচ্ছে হলো অতিমাত্রায় অত্যাচারী। তো বিগত দিনে আমরা তারই প্রতিফলন দেখেছি আসলে। আর এই দাজ্জালের নির্মূলে পথ সৃষ্টি করার জন্য বাংলার যে বীর সন্তানরা নিরস্ত্রভাবে পুলিশ সেনাবাহিনীর অস্ত্রের মুখে বুক পেতে দিয়ে সেই পরিবর্তনটা ঘটিয়েছেন, এদেশের শাসন ব্যবস্থা, এদেশ পরিচালনার ব্যবস্থা, এদেশের নেতৃত্বের ব্যবস্থা অবশ্যই সেই বীর সন্তানদের হাতেই থাকবে। কতদিন? যতদিন বাংলার অস্তিত্ব থাকবে ততদিন তারা এবং তাদের বংশধররা এদেশে সরকার পরিচালনায় অংশগ্রহণ করবে। অবশ্যই সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায়। কিভাবে হতে পারে সেটা? তারা তো এদেশের সন্তান। এদেশের গণতন্ত্র থাকা মানে হচ্ছে তারা সেই গণতন্ত্রেরই একজন অংশীদার। আর তারা যেহেতু বীর সন্তান, এদেশের সেই গণতন্ত্রে সর্বদা তারা নেতৃত্ব স্থানীয়, সর্বদা তারা অগ্রণী ভূমিকার যোগ্য। যতদিন পর্যন্ত এদেশে ইলেকশন না হচ্ছে ততদিন পর্যন্ত কমপ্লিটলি তাদের নিয়ন্ত্রণে সরকার পরিচালিত হবে। তাহলে অন্তত এ জাতির কাছে আস্থা থাকবে যে হ্যাঁ, অন্তত যাদেরকে আমরা দেশের পরিবর্তনের জন্য দেখেছি, যারা এদেশের জন্য রক্ত দিতে পারে, তাদের উপর অন্তত পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত তাদের হাতে ক্ষমতা থাকা মানে এদেশের মঙ্গল, কোনো সুবিধাবাদী শ্রেণীর হাতে নয়। আর এদেশের ক্ষমতা কখনোই সেই সুবিধাবাদীদের হাতে আসবে না, যারা সঠিক কাজের সময় কেউ নাই, কিন্তু কর্ম সমাধান হয়ে গেলে, দেশ কায়েম হয়ে গেলে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করার জন্য এসে লাফায় পড়ে। ঠিক আছে? আবার সেই ফ্যাসিবাদের সূচনায় তাদেরকে দেখা যায়। সুতরাং তারা এই বাংলার জমিনে, আমি কথা দিচ্ছি, তারা এই বাংলার জমিনে আর কখনো দেশ পরিচালনার জন্য আসতে পারবে না। নিশ্চয়ই দেশের জনগণ আমার সেই সাজেশনকে অক্ষরে অক্ষরে পালন করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের জন্য মূল এখন কথাবার্তা যে আসলে দেশের
সংগ্রাম শেষ হয় নাই, বরং এক পর্যায় থেকে অ্যাকচুয়ালি অন্য পর্যায়ে উন্নীত হয়েছে। ঠিক আছে? তো কিছুদিন আগে ইউটিউবে আমি দেখেছিলাম একটা কথা যে ফ্যাসিস্ট শুধু হাসিনা নয়, ফ্যাসিস্ট সারা বাংলাদেশে। ঠিক আছে? দেশকে তাহলে এই ফ্যাসিবাদের অত্যাচারের চর্চার হাত থেকে রক্ষা করে শান্তির পথে পরিচালনা করার জন্য সারা বাংলাদেশ থেকে খুঁটে বেছে এই ফ্যাসিস্ট বের করতে হবে। তবেই এদেশের মুক্তি, তবেই এদেশে আমরা যা চাচ্ছি, শান্তির উদ্দেশ্যে যে সংগ্রাম পরিচালনা করেছি সেই সংগ্রামের সফল পরিণতি ঘটবে। তাই আর কাল বিলম্ব নয়, কারণ অত্যাচারী কখনো বসে থাকে না, বরং অত্যাচারী এক পর্যায়ে পরাজিত হইলে অন্য পর্যায়ে সফল হওয়ার জন্য আরো বেশি ভয়ঙ্কর হয়ে মরিয়া হয়ে তাদের কর্ম পরিচালনা করে। আর আমরা যদি এখনো পর্যন্ত বসে থেকে তাদেরকে সেই সুযোগ দেই, তাহলে কেউ আমরা বাঁচব না আসলে। তো আপনারা চিন্তা করবেন না যে হয়তোবা মনে করতে পারেন যে আমাদের কোনো মানে আমাদের হাল ধরার মতন তেমন কেউ নাই, কিংবা আমাকে অভিযোগ দিয়ে বলতে পারেন যে হয়তোবা আমি সরাসরি আপনাদের সঙ্গে নাই। কিন্তু মনে রাখবেন, আমি কিন্তু এদেশের, আমি স্পেসিফিক্যালি আপনাদের কথা বলবো না, আমি এদেশের আমি সর্বদা শান্তির পূজারী। আমি এদেশে শান্তি দেখতে চাই, সুখ শান্তি এবং সমৃদ্ধি দেখতে চাই। এ কারণে বিডিপি নামক দলের সূচনা করেছি আমি। এবং বিডিপির তরফ থেকে হোক আর ব্যক্তিগতভাবে এই মাসুম হোক, মনে রাখবেন সর্বদা শান্তির পথে শেষ হালটা যদি ধরতে হয় সেটা মাসুম ধরবে। হাল আমি ধরেই আছি আসলে। সুতরাং কখনো ভাববেন না যে আমি আপনাদের হাল ধরে নাই। যেভাবে পারি, যতটুক পারি, আমি তো বন্দি আছি। দেখেছেন যে এদেশের সর্ব সন্ত্রাসী মহল আমাকে বন্দি করে রেখেছে, এদেশের সেনাবাহিনী দিয়ে তারা আমাকে বন্দি করে রেখেছে। আমার তো সরাসরি অংশগ্রহণ করা এতদিন সম্ভব হয় নাই, কিন্তু আমি আসলে আমার সমস্ত কর্ম সমাধান করে, সর্বদিকের ব্যস্ততা সমাধান করে আমি এখন দেশের জন্য সেই মানে সরাসরিভাবে নেমে পড়ার চিন্তা ভাবনাই। এবং তার জন্য যদি এই সেনাবাহিনী যারা আমাকে বন্দি করে রেখেছে এদের হাতে যদি আমার প্রাণ যায়, যাবে, কিন্তু আমি বুক ফুলিয়ে আমি তাদের ভেতর থেকে বেরিয়ে আসব। সুতরাং আপনারা ভয় পাবেন না যে বিপদের দিনে মাসুম আপনাদের হাল ধরবে না। এদেশের শান্তির জন্য শেষ হালটা যদি ধরতে হয় সেটা মাসুমের হাতে আসবে ইনশাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে, এই শান্তি সংগ্রামে দাজ্জাল ফ্যাসিস্ট সারা ঘরে ঘরে, দাজ্জাল ফ্যাসিস্ট সমস্ত সমাজ জুড়ে, দাজ্জাল ফ্যাসিস্ট সমস্ত দেশ জুড়ে রয়েছে। এদেরকে সমাজ থেকে নিশ্চিহ্ন করার অভিযানে নেমে পড়ুন। সবাইকে মনে রাখতে হবে যে আমার সংগ্রাম একেবারে ঘর থেকে শুরু হোক। আমার সংগ্রাম হবে এই ঘর থেকেই। এইভাবে আপনারা শান্তি সংগ্রামের পথে অগ্রসর হন। শান্তি, এদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য, পূর্ণ গণতন্ত্রের জন্য, আমরা গণতন্ত্রের পূজারী। মনে রাখবেন, আপনাদের কোনো কথাবার্তা যেন গণতন্ত্রের বাইরে না যায়। কারণ কি, এটুকু আমি হিন্টস দিয়ে দিই, যখনই আসলে সাধারণের উপর মানে যে কোনো পরিচালনার ভার না আসে, যে কোনো সিদ্ধান্তের ভার না থাকে, তখন ধীরে ধীরে সে যে অংশই হোক, যত বড় মানে পীর সাহেবই তারা দেখাক না কেন, তাদের ভেতর থেকে এক সময় কিন্তু অত্যাচারের জন্ম হয়, এই ফ্যাসিসিজমের জন্ম হয়। ঠিক আছে?
ক্ষমতা আমরা দেখেছি যে দীর্ঘদিন ক্ষমতা ধরে রেখেছে যে মহলই, অবশ্যই সেটা যদি জনগণ মনোনীত করে যে না, যার হাতে ক্ষমতা আছে সেই উপযুক্ত, সেই সর্বোৎকৃষ্ট, সেক্ষেত্রে আলাদা। কিন্তু দীর্ঘদিন যাদের হাতে ক্ষমতা, একনায়কতন্ত্রর ক্ষমতা রয়েছে, তারাই কিন্তু অত্যাচারী হয়ে উঠেছে। আমরা দেশ পৃথিবীর দীর্ঘদিনের ইতিহাস পর্যালোচনা করে দেখলে তাই বুঝি। সুতরাং এ কারণে আমাদের আসলে সবসময়ের জন্য মানে গণতন্ত্রের উপর পূর্ণ শ্রদ্ধা থাকতে হবে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে যথাসম্ভব দ্রুত সময়ের ভেতর পৌঁছে দেওয়ার মানে সিদ্ধান্তে অটল থাকতে হবে। তবে দেশের এই উলটপালটময় এই দেশের এই পরিস্থিতিতে সে প্রক্রিয়া একটু দেরিও হতে পারে আসলে, কিন্তু সেই দেরির মুহূর্তে দেশের পরিচালনার ক্ষমতা কাদের হাতে থাকবে? যারা একমাত্র দেশের এই গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, যারা একমাত্র এই অভ্যুত্থানের পক্ষে সংগ্রাম করেছে, তাদেরই মনোনীত এবং তাদেরই যোগ্য সন্তানরা এদেশের পরিচালনা করবে ততদিন যতদিন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে। এবং তখনও জনগণের উপর আমাদের দাবি থাকবে যে দয়া করে আপনারা আমাদের এই রক্তের মূল্যকে এমনভাবে মানে পর্যদুস্ত করে দিবেন না যে আবার কোনো মানে সুবিধাবাদী, আবার কোনো স্বৈরাচারী মহলের হাতে আপনারা ক্ষমতা দিয়ে আবার দেশকে বিপদে ফেলবেন না আপনারা। তাই দেশের জন্য প্রকৃতভাবে যারা অবদান রেখেছে, আপনাদের চোখ আছে, কান আছে, আপনারা সবাই দেখেন এবং শোনেন। আপনারা ভালোভাবে জানেন যে দেশে কারা অবদান রেখেছে, কারা কারা সুবিধা ভোগ করে, সুবিধার টাইমে কারা এসে সবার আগে উপস্থিত হয়। সুতরাং এগুলো জেনে বুঝে আপনারা এরপর থেকে সরকার মনোনীত করবেন, প্রিয় দেশবাসী। তবে আমি আপনাদের একটা সিদ্ধান্তে, আমাদের বাঙালি সমাজে এই সিদ্ধান্তটা একেবারে পুরো বিরল, যে আমাদের বাপ দাদা অমুক দল করে এসেছে বলে আমাদেরকেও সেই দল করতে হবে। সেই দল যদি অত্যাচারী হয়, ফ্যাসিস্ট হয়, এই যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হয়, তাদের যেসব মানে ভাবি বংশধররা যারা আছে, তারা যদি বলে যে এখন আমার বাপ দাদারা যে দল করে গেছে আমরাও সেই দল করব, তাহলে তো তারা পুরো ফ্যাসিস্ট হয়ে গড়ে উঠবে। এজন্য এমন চিন্তাভাবনা সবসময়ের জন্য চিন্তাভাবনার ঊর্ধ্বে থেকে সবসময়ের জন্য ভাবতে হয় যে বর্তমান মুহূর্তে আমার দেশের জন্য সবচাইতে মঙ্গলজনক কারা। এজন্য আপনারা নতুনকে বেছে নিতে পারেন, আর পুরনোদের ভেতর যদি যোগ্য কোনো দল থেকে থাকে তাহলে আপনারা তাদেরকেও বেছে নিতে পারেন। বাংলাদেশে সঠিক সরকার ব্যবস্থা প্রদানের জন্য স্বপ্ন নিয়ে বহু নতুন দল গড়ে উঠেছে, বিডিপি তারই একটা। আমাদের সেই স্বপ্ন পূরণেও আপনারা সহযোগিতা করবেন, এটাও আমি আশা করি আপনাদের কাছ থেকে। তো যে কথা বলতেছিলাম যে আমাদের সমন্বয়ক যারা আছে, তাদের কথার ভেতর সর্বদা যেন এই কথাটা থাকে যে আমরা গণতন্ত্রের পূজারী, আমরা এমন একটা স্বয়ংক্রিয় ব্যবস্থার হাতে ক্ষমতা দিতে চাই যে যেখানে মানে যুগ যুগ ধরে সেই স্বয়ংক্রিয় ব্যবস্থাটা চলবে, কোনো ফ্যাসিজমের জন্ম হবে না ইনশাল্লাহ। আর আমরা তো এদেশের জনগণ, এদেশে গণতন্ত্র মানে আমরা সেই গণতন্ত্রেরই অংশীদার অন্য সবার সঙ্গে, ঠিক আছে? তবে এখানে লোভ লালসার ঊর্ধ্বেও থেকে, তারপরে স্বার্থপরতার ঊর্ধ্বে থেকে যে আমি অবদান রেখেছি বলে যে সবকিছু আমার কক্ষিগত হতে হবে, এমনও চিন্তা ভাবনা থাকাটা উচিত নয়। দেখুন, আরো একটা কথাবার্তা আমাদের ভিতর উঠে আসে যে আমরা বর্তমান এই গণ অভ্যুত্থানের কে সমর্থন দিতে গিয়ে, ঠিক আছে, আমরা কিন্তু মুক্তিযুদ্ধের সেই অবদানকে আমরা অনেকটা তুচ্ছ-তাচ্ছিল্য করছি, কিন্তু না, আমাদের কথার ভিতর যেন এমন না আসে। এখন আমরা দেশের পুলিশ আপনাদের উপর গুলি চালিয়েছে,
কিন্তু তাদের কিন্তু ভয় ছিল যে আমাদের এই দেশেই থাকতে হবে। কিন্তু পাকিস্তানি সেনারা যখন গুলি চালিয়েছে তখন কিন্তু তাদের এই ভয় ছিল না। আর তাদের সেই মানে কি বলে সেই ভয়ঙ্কর রূপের সামনে এদেশেরই সন্তানরা যেভাবে বুক পেতে দিয়েছে তখন, তারা শিক্ষায় দীক্ষায় তখন এতটা উন্নত ছিল না, কিন্তু তাদের সেই অবদানকে আহ, অস্বীকার করলে চলবে না। কিন্তু আমরা ইতিহাস থেকে দেখেছি ঠিক যারা আহ, যারা দেশে অবদান রেখেছিল সেই মুক্তিযোদ্ধারা পরবর্তীতে না খেয়ে মরেছে। তাদেরকে কোনো 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 স্থানে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় নাই। দেশের হর্তাকর্তা কারা হয়েছে পরবর্তীতে, যাদেরকে অ্যাকচুয়ালি বলা যায় দেশের শত্রু, দেশের রাজাকার বলা যায়, পরবর্তীতে তারাই কিন্তু এদেশের সরকার ব্যবস্থায় উঠে এসেছে। কোন নব্য রাজাকার, কোন দেশের শত্রু আর বাংলার জমিনে কখনো ক্ষমতায় আসবে না, আসবে না, আসবে না। এদেশের এই বীর সন্তানরা যদি বেঁচে থাকে তাহলে এটা তারা বজায় রাখবে, এবং আমরা গণতন্ত্রের মাধ্যমে স্বয়ংক্রিয় ব্যবস্থা এমনভাবে চালু করে দিয়ে যাব ইনশাল্লাহ, কখনো কোনো স্বৈরাচারী অংশের কোনো প্রতিনিধি এদেশের দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে না। করতে পারে যদি তারা ভালো কর্ম দেখায়, যে কোনো অংশ থেকে। দেশের জনগণ মানে জনগণ, যে ভালো শান্তির পক্ষে থাকবে তারাই তো এদেশের সর্বা হওয়া উচিত। তো এই বলে আমি আমার সংগ্রাম অ্যাকচুয়ালি দেখুন প্রিয় দেশবাসী, এদেশের মূল সংগ্রাম শুরু হয়েছে কিন্তু 2022 সাল থেকে। কিন্তু আপনারা সবাই জানেন এদেশে কেউ আমাকে চেহারায় না চিনলেও আমার কর্মকাণ্ডে সবাই কিন্তু জানেন যে আমি 2010 সালের থেকে এই ফ্যাসিজমের বিরুদ্ধে মানে সরাসরি যুদ্ধ চালিয়ে এসেছি। আমার সেই যুদ্ধের খবর শুধু দেশ নয়, পৃথিবীর বড় বড় মহলেও আলোচিত হয়। আমার সেই সংগ্রাম এখনো চলছিল, এখনো চলছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও চলবে। কোনো অংশ যদি মনে করে যে আমরা বিপদের দিনে মাসুমের নেতৃত্ব পাবো না, বিপদের দিনে মাসুম আমাদের হাল ধরে না, একথা ভাবার কোনো অবকাশ নাই। আমি আপনাদের ছিলাম, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। ততদিন যতদিন দেখব যে এদেশে আপনারা শান্তির পক্ষে, শান্তি প্রতিষ্ঠার পক্ষে রয়েছেন। আমি এদেশকে শান্তি সমৃদ্ধিতে দেখতে চাই। এজন্য আমার বিডিপির মূলনীতি আসলে শান্তি, সমৃদ্ধি, প্রগতি বিডিপির মূলনীতি। ঠিক আছে? তো এমন একটি স্লোগানে আমি বিডিপি নামক দলের সূচনা করেছি। আসলে দল এখনো আমার রেজিস্ট্রেশন করি নাই, কিন্তু রেজিস্ট্রেশন করার সকল শর্ত পূরণ করতে পারি নাই, কিন্তু একটা দলের পরিপূর্ণভাবে পদচারণার জন্য যথেষ্টভাবে ডেভেলপড অবস্থায় আছে। আমি মনে করি যে মৌনভাবে হোক আর সরাসরিভাবে হোক আপনারা বিডিপি নামক দলের অংশীদারি হয়ে যেতে পারেন, সমর্থক হয়ে যেতে পারেন। আর আমার যে স্বপ্ন আছে যে আমার বিডিপির সমর্থক পর্যন্ত তারা যেন পূর্ণ নিরাপত্তা পায়, যদি মনে করতে পারে যে আমার বিপদের দিনে সমগ্র বাংলাদেশের বিডিপির যারা আছে, নেতাকর্মী সমর্থক, তারা সকলেই আমার সহায়ক আমার বিপদের দিনে। আমি বিডিপিকে এমনভাবে গড়ে রেখেছি। সুতরাং ভাববার অবকাশ নাই যে বিডিপিতে এসে আমি তেমন বিপদে পড়তে পারি, অতীতে যেমন অন্যান্য দলের আওতায় এসে বড় কথা বলে বীরত্ব দেখিয়ে ধুলোর সাথে মিশে গেছি। ইনশাল্লাহ কখনো মাসুম বেঁচে থাকতে কখনো বিডিপির হাল
তেমন হবে না। তো বৈষম্য বিরোধী ছাত্রদের বলছি, উদ্দেশ্যে বলছি যে আপনারা দেশের শান্তির সংগ্রামে নির্ভয়ে, যে মহল যাই দেখাক না কেন, আপনারা নির্ভয়ে এগিয়ে যান। মনে রাখেন যে আপনারা আপনাদের যে ক্ষমতা দিয়ে আপনারা দেশ কায়েম করেছেন স্বৈরাচারের হাত থেকে, অন্য কোনো যে মহলই স্বৈরাচার বৃত্তি দেখিয়ে আপনাদের উপর আঘাত হানুক না কেন, আপনারা আপনাদের সেই ক্ষমতা দিয়ে মোকাবেলা করার যোগ্য। এদেশের জনগণ নিশ্চয়ই আপনাদের সঙ্গে আছে। এখন অতীতে কম ভরসার যোগ্য থাকলেও এখন আপনারা তার থেকে অনেক অনেক বেশি ভরসার পাত্র। সুতরাং নির্ভয়ে আপনারা দেশ গড়ার কাজে এগিয়ে যান এবং মনে করেন যে আপনি গণ অভ্যুত্থানের পরে যাদেরকে দেশ পরিচালনার ভার দিয়েছেন, তারা যদি আপনার বিশ্বাসভাজন না হয়, তারা যদি এই সংগ্রামের কারণে বিশ্বস্ত না হয়, সঙ্গে সঙ্গে দাবি করুন তাদের পদত্যাগ। আর যদি তারা পদত্যাগ না করে, শেখ হাসিনার যে অবস্থা হয়েছে তাদেরও সেই অবস্থা হবে। আর নয় অত্যাচার। এত সংগ্রাম করার পরে, দেশ কায়েম করার পরে আবার অন্য কারো হাতে অত্যাচারিত হতে পারে না। বিদেশি শক্তির ভয় আপনারা পাবেন না। একটা স্বাধীন দেশে বিদেশি শক্তি কিছুই করতে পারবে না আমি বেঁচে থাকতে। আমি দেখব এদেশের ইউএন আছে, এদেশের বিশ্ব সমাজ আছে, তাদের মাধ্যমে আমি দেখব যে এদেশের কোন দেশ অযাচিতভাবে বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারে। আমি দেখব। এটা প্যালেস্টাইন নয়, এটা বাংলাদেশ। বাংলাদেশের সৃষ্টির শুরু থেকে এদেশকে বীরের জাতি হিসেবে দেখা হয়েছে, শক্তিশালী জাতি হিসেবে দেখা হয়েছে। এদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন। এটা যদি বিদেশি কিছু কিছু দেশ মনে করে যে প্যালেস্টাইনকে যা করে তারা যে ক্ষতি সাধন করে, যে অত্যাচার করে, যে হত্যাকাণ্ড চালিয়ে তারা জিমিয়ে গেছে, বাংলাদেশের উপর সেই অত্যাচার করে তারা জিমিয়ে যাবে, এটা তাদের ভুল ধারণা। মাসুম এখনো বাংলাদেশে আছে। এই বক্তব্য এখানেই সমাপ্তি ঘটালাম। ইনশাল্লাহ প্রতিনিয়ত প্রত্যেকটা জরুরি মুহূর্তে মাসুম আপনাদের সামনে উপস্থিত হবে তার সমাধান নিয়ে, আপনাদের ভরসার দেওয়ার জন্য। সাদাকাল্লাহুল